আমার নাম রাহুল। আজও আমি ঠিক বুঝতে পারি না আমি যা দেখেছিলাম সেটা স্বপ্ন ছিল নাকি কোনো অভিশাপের ছায়া। সবকিছু শুরু হয়েছিল আমার শৈশবের গ্রাম থেকে। একটা পুরনো অন্ধকারে ঢাকা গ্রাম, যার চারপাশে কুয়াশা নামলে সূর্যের আলো পর্যন্ত হারিয়ে যেত। আমাদের বাড়িটা ছিল গ্রামের একদম প্রান্তে, বিশাল এক আম বাগানের পাশে, যেখানকার গাছগুলোর নিচে নাকি কেউ যায় না সূর্য ডোবার পর। আমি তখন ক্লাস 7-এ পড়ি। বাবা ছিলেন সরকারি চাকুরে, শহরে থাকতেন। মা আমাকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন। ছোটবেলায় বাড়িটা নিয়ে গ্রামের মানুষজন অনেক কথা বলতো। কেউ বলতো এই বাড়িটা একসময় জমিদারের ছিল, রাতে তার কন্যার কান্না শোনা যায়। কেউ বলতো এই বাড়ির পেছনের পুরনো কুয়োটা নাকি অভিশপ্ত। তখন এসব শুনে হাসতাম, কিন্তু এখন মনে হয় হয়তো ওরা ঠিকই বলেছিল। সেই রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। জানালার পাশে কেউ দাঁড়িয়েছিল। আমি ভাবলাম মা হয়তো, কিন্তু মা তো আমার পাশে ঘুমাচ্ছেন। আমি চুপ করে তাকিয়ে রইলাম। জানালার বাইরে দাঁড়িয়ে থাকা ছায়াটা একদম নড়ছে না। চাঁদের আলোয় তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু বুঝতে পারছিলাম সে আমাকে দেখছে। আমি গলা শুকিয়ে গেল। হঠাৎ সেই ছায়াটা মাথা কাত করিল, ঠিক যেভাবে কেউ কৌতূহল নিয়ে কারোর দিকে তাকায়। আমি চোখ বন্ধ করে ফেললাম, ভাবলাম আমি স্বপ্ন দেখছি। কিন্তু পরের মুহূর্তেই জানালার কাছে টুং করে একটা আওয়াজ। আমি চিৎকার করে উঠলাম, মা! মা ঘুম থেকে উঠে দৌড়ে এলেন, বাতি জ্বালালেন। বাইরে কেউ নেই, কিন্তু জানালার কাছে একটা দাঁত, যেন কেউ নখ দিয়ে টেনেছে। মা বললেন, বাতাসে ডাল ঘষে গেছে রে। আমি চুপ করে রইলাম, কিন্তু পরদিন সকালে গিয়ে দেখি জানালার পাশে কোনো গাছই নেই। তারপর থেকে প্রায় প্রতি রাতেই আমি ওই জানালার দিকে তাকাতে ভয় পেতাম, তবুও কৌতূহল আমাকে আটকাতে পারল না। এক রাতে আবার দেখলাম জানালার পাশে ছায়াটা এসেছে। এইবার সে একটু এগিয়ে এসে ঠোঁট নড়ালো, যেন কিছু বলছে। আমি শব্দ শুনতে পাচ্ছিলাম না, কিন্তু ঠোঁটের নড়াচড়া দেখে মনে হচ্ছিল সে বলছে, ফিরে যা। আমি চমকে উঠে লাইট জ্বালালাম, ছায়া নেই, কিন্তু জানালার নিচে এবার একটা ভেজা হাতের ছাপ। মানুষের হাতের মতোই, কিন্তু আঙুলগুলো একটু লম্বা, অস্বাভাবিকভাবে লম্বা। তারপর থেকে আমি ঘুমাইনি। সকাল হলে মাকে বললাম সবটা। মা চুপ করে রইলেন অনেকক্ষণ, তারপর বললেন, ওসব কথা তুই কাউকে বলবি না রে রাহুল। এই বাড়িতে যা ছিল তা এখনো শান্তি পায়নি। আমি হতবাক। মানে কি মা? মা কিছুই বললেন না, শুধু বললেন, এই বাড়িতে রাত 12টার পর কখনো বাইরে যাবি না। সেই কথাটা আমি মেনে চলতাম, যতদিন না একটা দুর্ঘটনা আমাকে বাধ্য করেছিল বাইরে যেতে। সেই রাতে ভয়ঙ্কর ঝড় হচ্ছিল। মা বাড়ির পেছনের দিকে স্টোর রুমে কিছু আনতে গিয়েছিলেন। আমি একা বসেছিলাম ঘরে। হঠাৎ শুনলাম রাহুল। মায়ের গলা, কিন্তু গলাটা যেন একটু অন্যরকম, ভারী, ধীর, টান টান। আমি চিৎকার করে বললাম, মা! উত্তর এলো না। আবার ডাক, রাহুল, আয়। আমি দরজার দিকে হাঁটতে শুরু করলাম। বাতাসে আলো নিভে গেল। অন্ধকারে দাঁড়িয়ে আমি শুধু শুনছিলাম পেছন দিকের দরজার আওয়াজ, যেন কেউ দরজায় ধীরে ধীরে হাত রাখছে। আমি টর্চ নিয়ে বাইরে বেরোলাম। স্টোর রুমের দরজা আধ খোলা, ভেতরটা অন্ধকার। আমি টর্চের আলো ফেলতেই দেখি মায়ের পায়ের স্যান্ডেল পড়ে আছে মাটিতে, কিন্তু মা নেই। আমি কাঁপতে কাঁপতে এগোলাম। ভেতরটা একদম ঠান্ডা, এমন ঠান্ডা যে নিঃশ্বাসের ধোঁয়া দেখা যাচ্ছিল। তারপর দেখলাম দেয়ালের পাশে কেউ বসে আছে। মা! কেউ সাড়া দিল না। আমি কাছে গিয়ে টর্চ ফেলতেই দেখি মুখটা, না, ওটা মানুষের মুখ না।
ওর চোখ দুটো একদম কালো, মুখে হাসি আর ঠোঁট নড়ছে। ফিরে যা। আমি টর্চ ফেলে দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। দরজা বন্ধ করে ফেললাম। পরের সকাল পর্যন্ত আমি দরজার পাশে বসে কেঁদেছিলাম। সকাল হলে মা সত্যিই ফিরে এলেন। তিনি নাকি ভোরে গ্রামের মন্দিরে গিয়েছিলেন, কিন্তু আমি তো গতরাতে ওনাকে দেখেছি। মা তখন একদম সাদা হয়ে গেলেন। বললেন, রাহুল, তুই যাকে দেখেছিস ও তোর মা না। আমি স্তব্ধ। ওরা আবার ফিরে এসেছে। ওরা মানে কারা? মা চুপ করলেন। তারপর ধীরে ধীরে বললেন, এই বাড়িতে একসময় ৩ জন মারা গিয়েছিল কুয়োর ভেতরে। সেই থেকে রাত হলে কেউ এদিকে আসে না। আমি ভয়ে কৌতূহলে একসাথে কাঁপছিলাম। আমি জানতাম না আমি যে ছায়াটাকে দেখেছি সেটা ওই ৩ জনের একজন কিনা। সেই রাতের পর থেকে আমার ঘরের সব আয়না ঢেকে দেওয়া হয়েছিল, কারণ মা বলেছিলেন ওরা আয়নায় দেখা দেয়। কিন্তু একদিন আমি ভুল করে এক আয়না থেকে কাপড়টা সরিয়ে ফেলেছিলাম। আমি শুধু দেখতে চেয়েছিলাম নিজের মুখ, কিন্তু আয়নায় যেটা দেখলাম সেটা আমার মুখ না। ওর চোখ দুটো সম্পূর্ণ কালো, আরো হাসছে ধীরে ধীরে। তারপর ঠোঁট নড়ে। রাহুল, তুই তো ফিরে এলি।